আলোচনা করে দেবো কোশ্চেন গুলো বাই থমাস হুড। ঠিক আছে, আগে আমরা দেখছি মানে দেখে নিই একটু মানে শর্ট ব্রড কোশ্চেন তোমাদের কি কি আসতে পারে। ব্রড কোশ্চেনের ক্ষেত্রে আমি পোয়েমের ক্ষেত্রে সবসময় একটা কথা তোমাদেরকে বলি, আগেও বলেছি এখনো বলছি, যে পোয়েমের সাবস্টেন্স যেটা হয় সেই সাবস্টেন্সটা তোমরা ভালো করে লার্ন করে রাখবে। তাহলে কিন্তু যে কোনো কোশ্চেনই আসুক না কেন, সেটা ইফ ইদার ইট টাইটেল অর দ্য সাবস্টেন্স অর যে কোনো কোশ্চেনই আসুক না কেন, বা লাইন তুলেই কোশ্চেন দিক না কেন, মে যে কোশ্চেনটাই আসুক না কেন, তার মধ্যে যে ব্যাপারটা বিষয়বস্তুটা যদি তোমার সাবস্টেন্সটা যদি তোমার লার্ন করা থাকে, তাহলে যে কোনো কোশ্চেনেরই আনসারটা দিতে পারবে। এবার যদি লাইন তুলে কোশ্চেন আছে সেটাকে ডেসক্রাইব করতে বলে, সেই ক্ষেত্রে হয়তো একটা দুটো লাইন হয়তো সেটা ডেসক্রিপশন দিয়ে তারপর তোমাকে মানে পোয়েমটা থ্রু যেতে হবে। ঠিক আছে, তো আগে তোমাদের যেটা করা দরকার সেটা হচ্ছে তোমাদের সাবস্টেন্সটাকে তৈরি করে রাখা। তো সাবস্টেন্স অফ দ্য পোয়েম কি হতে পারে? আই রিমেম্বারে তোমরা জানোই যে এখানে টমাস উডের যে এটা একটা মানে তার যে ছোটবেলার যে দিনগুলোর সম্পর্কে তার যে আবেগটা, তার যে ভালোবাসাটা, সেটাই তিনি এই কবিতার মধ্যে প্রকাশ করেছেন, তুলে ধরেছেন। এবং তার যে ছোটবেলায় মানে আনন্দের দিনগুলো তিনি কাটিয়েছেন, যে প্লেজেন্ট ডেজ গুলো কাটিয়েছেন, এবং বর্তমান সময়ে তার যে শারীরিক কন্ডিশন বা মেন্টাল কন্ডিশন, এই দুটোর সাথে কিন্তু তিনি তার চাইল্ডহুড বয়সের যে প্রেজেন্ট কন্ডিশন ছিল সেটাকে তিনি তুলনা করেছেন। She compared those days. So the poet reminiscences about his joyful childhood days, often comparing them with his present state of adult pensiveness. সেই মানে ছোটবেলার যে সেই মানে আনন্দের জীবন, শৈশবের দিনগুলো যে প্রত্যেকের কাছেই কত আনন্দপূর্ণ হয়, কত জয়ফুল হয়, কত জয়াস হয়, সেই দিনগুলোর সাথে কিন্তু তিনি তার প্রেজেন্ট কন্ডিশন, যেহেতু তিনি অসুস্থতার মধ্যে দিয়ে যাচ্ছেন, সেই জন্য তার মেন্টাল স্টেটের একটা ডিসব্যালেন্স হয়েছে, এবং যার জন্যই কিন্তু তিনি তার সেই ডেজ গুলোর সাথে তার প্রেজেন্ট ডেজটাকে কম্পেয়ার করছেন। তার যে প্রেজেন্ট স্টেট অফ মাইন্ড বা তার প্রেজেন্ট স্টেট অফ হেলথ, সেইটাকে তিনি কি করেছেন? কম্পেয়ার করেছেন উইথ দ্য ডেজ অফ উইথ হিজ চাইল্ডহুড ডেজ। এছাড়া যেটা হয়েছে যে হি রিমেম্বার্স ইজ হ্যাপি কন্টেন্টমেন্ট উইথ দ্য পাসিং অফ টাইম ফ্রম আর্লি মর্নিং টু দ্য এন্ড অফ দ্য ডে। সকাল থেকে উঠে কিভাবে সূর্য তার ঘরে প্রবেশ করতো, এবং সেই ফার্স্ট সানলাইট ঢোকার সাথে সাথে তার জীবনটা কিভাবে শুরু হতো ছোটবেলায়, এবং থ্রু আউট দ্য ডে তিনি কি কি করতেন, কিভাবে তার দিনটা কাটতো, একটা দিন তিনি কিভাবে স্পেন্ড করতেন, সেই তার সেইটার সাথে কিন্তু তিনি বর্তমান প্রেজেন্ট এটাকে কম্পেয়ার করেছেন, যখন তার ইলনেসের জন্য মানে সেই মানে তিনি সারাদিনই হয়তো বিছানায় শুয়ে রয়েছেন, ইজ লাইং অন দ্য বেড, সারাদিনই হয়তো বিছানায় শুয়ে রয়েছেন এবং সেই ডেজ গুলোর কথা চিন্তা করছেন, এবং তার এখন মাঝে মাঝে হয়তো জ্বর আসছে, বা তিনি হয়তো রেস্টলেস ফিল করছেন। এই সব নানা রকম তার স্টেট অফ মাইন্ড বলো বা স্টেট অফ হেলথ বলো, এই সব কিছুর সাথেই কিন্তু তিনি কি করছেন, তার যে পাস্ট ডেজ গুলো যেখানে তিনি খুব আনন্দের সাথে খুব জয়াসলি হ্যাপিলি একটা লাইফ পাস করেছেন, সেটার সাথে কিন্তু তিনি এখনকার সময়টাকে তুলনা করেছেন। এখনকার তার সারা দিনটা যেন কাটতেই যায় না, এবং তখনকার মানে চাইল্ডহুড ডেজে যখন তিনি ছিলেন তখন তার সারাদিন কিভাবে কোথা দিয়ে কেটে যেত তিনি তারা সেটা বুঝতেও পারছেন না। এটা তো সবার ক্ষেত্রেই সমান, যখন উই আর ইন দা মানে এমন একটা জয়াস মুডে থাকি, সেরকম স্টেট অফ মাইন্ড যখন আমাদের থাকে, তখন কিন্তু সময়টা দ্য টাইম ইজ পাসিং অ্যাওয়ে, পাসিং হয়ে যায়, টাইমটা কিন্তু খুব তাড়াতাড়ি পাস হয়ে যায়। কিন্তু যখন আমাদের মানে মেন্টাল স্টেট ঠিক মানে কন্ডিশন ঠিক থাকে না, সেটা হয়তো কোনো কারণে ডিসব্যালেন্স থাকে, বা কোনো কারণে হয়তো আমরা মেন্টালি বা ফিজিক্যালি ইল থাকি, তখন কিন্তু আমাদের সময়টা কাটতে চায় না, এবং সেই সময়টা আমাদের অনেকটা, এক একটা মুহূর্ত আমাদের কাছে অনেকটা দীর্ঘ সময় বলে মনে হয়ে থাকে। এখন যেটা এখন আমাদের সাথে বর্তমান সময়ে বিকজ অফ করোনা হচ্ছে, সেটা সেটাও কিন্তু আমাদের একটা এই যে মানে মেন্টাল স্টেটটাকে আমাদের ডিসব্যালেন্স করছে, প্রত্যেকটা মানুষেরই ক্ষেত্রেই কিন্তু সেটা হচ্ছে। তার কারণ কি, এই যে আমাদের যে আমরা রেগুলার আমাদের একটা শিডিউল ছিল, একটা রুটিনের মধ্যে দিয়ে আমরা যেতাম, কিন্তু বর্তমান সময়টাই কি হচ্ছে, আমাদের কোনো রুটিন নেই, আমাদের লাইফ থেকে সমস্ত কিছু রুটিন চলে গেছে, এবং সকালবেলা ওঠা থেকে শুরু করে পরবর্তী সময়ে যারা স্টুডেন্টস তারা হয়তো স্কুল যাওয়ার জন্য প্রিপেয়ার হচ্ছে, পড়াশোনা করছে, তারপর স্কুল যাচ্ছে, স্কুল থেকে এসে তারা হয়তো কিছু
কিছুটা সময় খেলাধুলায় স্পেন্ড করছে, আবার পড়তে বসছে, কোচিংয়ে যাচ্ছে। এই যে একটা রুটিন ছিল, ডেইলি রুটিন ছিল, এই রুটিনটা যেভাবে ডিসব্যালেন্স হয়েছে এবং তার জন্য আমাদের প্রত্যেকেরই মেন্টাল স্টেট কিন্তু কারোরই ভালো নেই। সবারই মনে হচ্ছে যে এই কন্ডিশন থেকে কখন না কবে আমরা ওভারকাম করব, কবে আমরা এরকম সিচুয়েশন থেকে বেরিয়ে আসতে পারবো। তো ঠিক কবিরও কিন্তু দেখো এত বছর আগেকার লেখা একটা কবিতা এবং সেটার সাথে কিন্তু বর্তমান সময়টাকে যদি আমরা কম্পেয়ার করি, আজকে আমাদের যে সিচুয়েশন, যে আমাদের প্রেজেন্ট স্টেট, সেটাকে যদি আমরা কম্পেয়ার করি, তাহলে আমরা বুঝতে পারবো যে সেম। তো এই যে হি রিমেম্বারস হিজ happy days and contentment with the passing of time from early morning to the end of the day. And flowers like roses, violets, lily cups, lilacs, laburnum tree made him happy. এই সমস্ত কিছু জিনিসই কিন্তু তাকে খুব খুশি করতো। তার ফুল বলো, গাছ বলো, মানুষকে অনেক হ্যাপি করে, অনেক খুশি করে। তো এই সমস্ত কিছুর মধ্যে দিয়ে যখন হি ওয়াজ গোয়িং থ্রু দিস কন্ডিশন, হি ওয়াজ গোয়িং থ্রু the garden of his home, he was very much happy with that condition. But now he in his present state, he was very much disbalanced. His mental state is very much disbalanced, and he is not happy as his child days. In his child days, as he was very much his joyful life has gone. তার যে আনন্দের দিনগুলো ছিল সেগুলো just gone, তার সেই আনন্দের দিনগুলো তার চলে গেছে। Playthings, including the swing, brought him joy. Ultimately, he reviews the passage of time when he was the most close to heaven. He yearns to go back to that time. তিনি কি বলছেন যে মানে তার যে প্লে থিং গুলো ছিল, যেগুলো নিয়ে তিনি খেলতেন, তার খেলনাগুলো ছিল, তার মধ্যে সুইংও ছিল, দোলনা। দোলনাটা কিন্তু ছোটবেলায় দেখবে মোটামুটি সমস্ত বাচ্চারাই ভীষণ পছন্দ করে থাকে। সেই যে তার যে ছোটবেলার যে এই জয়াস থিং গুলো, তার খেলার জিনিসগুলো, এই সমস্ত কিছু জিনিসই কিন্তু তিনি ভেরি ট্রিমেন্ডাসলি তিনি কি করছেন, হি মিস দোজ থিং, কি করছেন, তিনি সেই জিনিসগুলোকে মিস করছেন। এবং আলটিমেটলি দেখা যাচ্ছে যে তার প্যাসেজ অফ টাইম এর মধ্যে দিয়ে যখন তিনি যাচ্ছেন, when he was the most close to heaven, সেই সময়টায় তিনি নিজেকে মনে করছেন he was very much close to the heaven. এত জয়ফুল লাইফ, এত জয়াস লাইফ যখন তিনি স্পেন্ড করেছেন, তখন তার মনে হয়েছে যে তিনি হয়তো স্বর্গের কাছে রয়েছেন। যখন আমরা কি বলবো খুব আনন্দের মধ্যে থাকি, তখন উই থিঙ্ক দ্যাট উই আর ইন দ্য সেভেন্থ ক্লাউড, মানে হাম সাত মে আসমান মে হ্যাঁ, মানে আমরা মানে আকাশে চলে গেছি, আমরা হয়তো ক্লাউডের উপরে রয়েছে, উই আর ইন দ্য সেভেন্থ স্ট্যান্ডার্ড অফ ক্লাউড, মানে এত উঁচুতে উঠে গেছে, এত আনন্দ আমাদের মধ্যে হয়ে থাকে। বাট ওয়েন উই আর ইন স্যাড মুড, ওয়েন উই আর ইন আপসেট মুড, যখন আমরা আপসেট থাকি, তখন আমাদের সেই যে কি বলবো মেন্টাল স্টেটটা, তখন আমাদের কোনো কিছুই ভালো লাগে না, কোনো কিছুই করতে ইচ্ছে করে না। সো হি ইয়ার্নস টু গো ব্যাক টু দ্যাট টাইম। তিনি বারে বারে খুব মানে খুব চাইছেন যে তিনি সেই কন্ডিশন অফ টাইমটাই ফিরে যান, যখন হি passes his days very joyously and কি বলবো তার তিনি খেলতে পছন্দ করতেন, তিনি গার্ডেনে থাকতে পছন্দ করছেন, তিনি সুইং করতে পছন্দ করছেন। এই যে ডেজ গুলো তার হাত থেকে বেরিয়ে গেছে, হি ওয়ান্ট টু গো ব্যাক টু দ্যাট টাইম, দ্যাট পার্টিকুলার টাইম, হি ওয়ান্টস টু গো ব্যাক টু দ্যাট পার্টিকুলার টাইম। সেই সময়টাতে তিনি কি করতে চাইছেন, ফিরে যেতে চাইছেন। সো এটা হচ্ছে সাবস্টেন্স অফ দ্য পোয়েম। ঠিক আছে, এবার তার সাথে যদি ধরো সাবস্টেন্স অফ দ্য পোয়েম দিতে পারে, ইদার দ্য টাইটেল অফ দ্য পোয়েম দিতে পারে, তখন তোমরা কি লিখবে টাইটেলের ক্ষেত্রে? মোটামুটি যা পোয়েমটা সাবস্টেন্সটা রয়েছে সেটাই লিখবে। এর সাথে যদি কিছু জুড়ে দিতে চাও টাইটেলের ক্ষেত্রে, শুধু টাইটেলের ক্ষেত্রে এটা লিখতে পারো। আরেকটা জিনিস যেটা মানে লেখাটা খুবই দরকার, দ্য পোয়েটস নস্টালজিক লঙ্গিং ফর লস্ট রুটস ইজ ইন্টেন্সিফাইড বাই দ্য রিফ্রেন লাইক ওপেনিং লাইন অফ ইচ অফ ফোর্থ স্ট্যান্ডার্ড। দেখো প্রত্যেকটা স্ট্যান্ডার্ডের ওপেনিং লাইনে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আই রিমেম্বার when the lines opens, each and every line, আমরা যখন প্রত্যেকটা স্ট্যান্ডার্ড ফার্স্ট লাইনটা আমরা দেখছি, the poet কি বলছেন, I remember, that means he remembered those days of childhood, সেই ছোটবেলার দিনগুলোকে তিনি রিমেম্বার করছেন, মনে করছেন।
যেটাকে তিনি তার হাত থেকে হারিয়ে ফেলেছেন, অ্যান্ড হি ইয়ার্নস টু গো ব্যাক দ্যাট টাইম, সেই সময়টায় তিনি ফিরে যেতে চাইছেন। তার যে একটা তিনি যে নস্টালজিক হয়ে পড়ছে, নস্টালজিয়া তার মধ্যে কাজ করছে, এবং সেই যে লঙ্গিং, তার যে ইচ্ছে সেই জায়গাটায় ফিরে যাওয়ার, সেটাই কিন্তু প্রত্যেকটা স্ট্যান্ডায় বারে 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 ফিরে আসছে। সো ইট রিপিটেডলি রেফার্স টু দ্য অ্যাক্ট অফ রিমেম্বারিং অ্যান্ড দ্য সেম ইজ রিফ্লেক্টেড ইন দ্য টাইটেল। যে তার তিনি যে রিমেম্বার করছেন, তিনি যে খুব চাইছেন সেই জায়গাটায় ফিরে যেতে, তার রিমেম্বারেন্স এর মধ্য দিয়ে যে তিনি যে সেই ছোটবেলায় ফিরে যাচ্ছেন, সেটাই কিন্তু এই কবিতার মূল বিষয়বস্তু। সেই জন্য কিন্তু প্রত্যেকটা লাইন, ইচ এন্ড এভরি স্ট্যান্ডা অফ দা লাইন, প্রত্যেকটা স্ট্যান্ডার ফার্স্ট লাইন কিন্তু তিনি বলছেন আই রিমেম্বার, আই রিমেম্বার। সো রিমেম্বারিং অ্যান্ড দ্য সেম ইজ রিফ্লেক্টেড ইন দ্য টাইটেল, তাই জন্য কিন্তু টাইটেলটাতেও কিন্তু তিনি তাই দিয়েছেন, আই রিমেম্বার, আই রিমেম্বার। হেন্স দ্য টাইটেল ইজ কোয়াইট অ্যাপ্রোপ্রিয়েট। তাই বলা যেতে পারে যে শিরোনামটা মানে টাইটেলটা কিন্তু যথার্থ, একদম অ্যাপ্রোপ্রিয়েট সেই ক্ষেত্রে। তো শুধু এইটুকুই লাস্টে জুড়ে দিলে হবে। মোটামুটি তুমি যা আমি সাবস্টেন্সের ক্ষেত্রে বললাম, সেই সাবস্টেন্সটুকু লিখে ইট রিপিটেডলি রেফার্স টু দ্য অ্যাক্ট অফ রিমেম্বারিং and the same is reflected in the title, hence the title is quite appropriate। এই দুটো লাইনকে যদি তুমি জয়েন করে দাও সাবস্টেন্স এর সাথে, the answer will হ্যালো be ম্যাম, ম্যাম একটু বলবেন, একটু লিখবো এটা আচ্ছা, টাইটেলের এই লাস্ট। it repeatedly, repeatedly, it repeatedly refers, refers, he repeatedly referred, sorry, it repeatedly refers, refers to the act, act, to the act of remembering, remem, remembering, 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 and the same is reflected, reflected in the title, title. Repeatedly refers to the act of remembering, and the same is reflected in the title. Full stop. Hence, 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 comma, the title is quite appropriate. Hence, the title is quite, Quite, quite appropriate. So it repeatedly refers to the act of remembering, and the same is reflected in the title. Hence, the title is quite appropriate. Hence, the title is quite appropriate. APPROPRIATE, appropriate. Okay. হ্যাঁ ম্যাম। Have you written? Hello, Paromita. হ্যাঁ হয়েছে ম্যাম। Okay, okay. Acha. Next. Wait a minute. Wait a minute. Okay. Next দেখো আরেকটা কোশ্চেন, যেটা হয়তো লাইন তুলে দিতে পারে, কিন্তু তোমাদের আমি একটা কথা বারবার করে বলছি যে যে কোনো পোয়েমের ক্ষেত্রে ট্রাই টু ডু দ্য সাবস্টেন্সটা প্রত্যেকে করে রাখার চেষ্টা করবে, সো দ্যাট যাই কোশ্চেন আসুক না কেন ইউ ক্যান গিভ দ্য আনসার, তোমরা আনসার দিতে পারো। আর টাইটেলের লাস্টে যেটা আমি বললাম, সাবস্টেন্সটা করে টাইটেলের ওই লাস্ট লাইনটাকে রেখে দেবে, যদি টাইটেল আসে সেই ওই লাস্টের সাবস্টেন্সটা লিখে ওই লাস্টের দুটো লাইন অ্যাড করে দিলেই কিন্তু তোমাদের মানে কোশ্চেনটা একদম কমপ্লিট হয়ে যাবে। সো নেক্সট শুড বি okay, the tree is living yet, the tree is living yet, very important question, the tree is living yet বা সেন্ট্রাল আইডিয়া। আরেকটা আমি বলে দিচ্ছি, সাবস্টেন্স অবলিক দিয়ে লিখবে টাইটেল, অবলিক দিয়ে লিখবে সেন্ট্রাল আইডিয়া, একই আনসার হবে। টাইটেল, সাবস্টেন্স এন্ড দ্য সেন্ট্রাল আইডিয়া শুড বি দ্য ওয়ান আনসার, একটাই আনসার হবে। শুধু টাইটেলের ক্ষেত্রে যদি টাইটেল আসে, যে লাইন দুটো আমি বলে দিলাম ওই লাইন দুটো অ্যাড করবে, আদারওয়াইজ একই আনসার হবে। আচ্ছা, the tree is living yet, the significance of this line
So this line suggests that the laburnum tree আমরা দেখেছি যে পোয়েটের ভাই যে ছিলেন তিনি কি করেছিলেন লেবার্নাম ট্রিটাকে প্ল্যান্ট করেছিলেন তাই তো পুঁতেছিলেন লেবার্নাম গাছটাকে. So this line suggests that the laburnum planted by the poet's brother has resisted the ravages of time. So the continuity between past and present is to be found only in non-human surroundings. কি বলছে যে এই যে লাইনটা যে দা ট্রি ইজ লিভিং ইয়ে যে কবির ভাই যে লেবানন গাছটা লাগিয়েছিলেন সেটা কিন্তু এখনো পর্যন্ত দাঁড়িয়ে রয়েছে এখনো বর্তমান সময় যে টাইমটার কথা কবি উল্লেখ করেছেন তার পোয়েমের মধ্যে যে প্রেজেন্ট টাইমটার কথা প্রেজেন্ট সিচুয়েশন কথা তিনি বলছেন ঠিক আছে তো সেইখানেই কিন্তু এখনো গাছটা কিন্তু সেই জায়গাতেই দাঁড়িয়ে রয়েছে মানে এই যে কন্টিনিউইটি বিটুইন দ্য পাস্ট এন্ড দ্য প্রেজেন্ট ইজ টু বি ফাউন্ড ওনলি ইন নন হিউম্যান সারাউন্ডিং তাই যে মানে এই যে বর্তমান সময়টা প্রেজেন্ট টাইমসটা এবং অতীতের সময়টা যে পাস্ট টাইমের মধ্যে যে একটা যোগসূত্র রয়েছে চারপাশের মানুষ নয় এমন জিনিসগুলোর মধ্যে কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে মানুষ কিন্তু চলে যাচ্ছে ম্যান passes away but the tree is living here তার ভাই হয়তো মারা গেছে কিন্তু গাছটা কিন্তু এখনো পর্যন্ত বেঁচে রয়েছে এই যে পাস্ট আর প্রেজেন্টের একটা মেলবন্ধন হয়েছে একটা কন্টিনিউটি রয়েছে সেটা হয়তো মানুষ রাখতে পারেনি কিন্তু গাছটা কিন্তু এখনো পর্যন্ত বেঁচে রয়েছে সো দ্য ট্রি ইজ লিভিং ইন গাছটা কিন্তু এখনো পর্যন্ত জীবিত সেই জন্যই বলছি যে পাস্ট আর প্রেজেন্টের মধ্যে যোগসূত্র যদি কিছু রক্ষা করে থাকে তাহলে কিন্তু এই গাছটা রক্ষা করেছে তার ভাই হয়তো মারা গেছে কিন্তু গাছটি কিন্তু এখনো বেঁচে রয়েছে বিসাইড দিস রিফ্লেক্ট আ কন্ট্রাস্ট এটা কিন্তু একটা কন্ট্রাস্টও দেখাচ্ছে কি না গাছটা এখন যেটা আমি এইমাত্র বললাম যে গাছটা বেঁচে রয়েছে দিস ইন্ডিকেট দিস স্টেটমেন্ট হ্যাজ আ হিন্ট অফ সারপ্রাইজ কেন বলছে যে it indicates though indirectly his brother is not he has since died তাহলে কি বোঝাচ্ছে যে আমি যেটা এইমাত্র বলছি যে যদিও মানে বোঝাচ্ছে যে তার ভাই কিন্তু বেঁচে নেই সে মারা গেছে কিন্তু তিনি যে গাছটি পুঁতে রেখে গিয়েছিলেন সেই গাছটি কিন্তু এখনো পর্যন্ত অ্যাজ ইট ইজ রয়ে গেছে গাছটির কিন্তু কোনো পরিবর্তন হয়নি গাছটি কিন্তু এখনো পর্যন্ত সেই একই জায়গায় দাঁড়িয়ে রয়েছে সো ট্রি ইজ লিভিং ইট কিন্তু সেই মানুষটি যে মানুষটি গাছটাকে বপন করেছিলেন বা পুঁতেছিলেন তিনি কিন্তু আজ আর পৃথিবীতে নেই কিন্তু গাছটি এখনো কিন্তু তার যে স্মৃতি সেটাকে বহন করে নিয়ে যাচ্ছে তার যে রেমিনিসেন্স সেটাকে কিন্তু এখনো পর্যন্ত ট্রি হ্যাজ ক্যারিড অ্যাওয়ে গাছটা কিন্তু এখনো সেটাকে বহন করে নিয়ে যাচ্ছে এই হলো গিয়ে আরেকটা কোশ্চেন সো তাহলে তোমরা তিনটে কোশ্চেন মোটামুটি সাবস্টেন্স অবলিক দিয়ে টাইটেল অবলিক দিয়ে সেন্ট্রাল আইডিয়া একই আনসার হবে শুধু টাইটেলের ক্ষেত্রে আমি যে দুটো লাইনকে অ্যাড করলাম সেই দুটো করবে আর দ্য ট্রি ইজ লিভিং ইট মোটামুটি এটা করলেই হবে আরেকটা কোশ্চেন হয়তো ইম্পর্টেন্ট আছে যেমন আই রিমেম্বার এই কথাটা যে বারবার স্ট্যান্ডাতে ইউজ করা হচ্ছে দ্য পোয়েট আই রিমেম্বার আ হ্যাপি পোয়েম অর আ স্যাড ওয়ান জাস্টিফাই ইউর আনসার বলছে যে এই পোয়েমটাকে আমরা অনেকেই আমাদের মনে হতে পারে যে ইজ ইট আ হ্যাপি পোয়েম অর আ স্যাড ওয়ান একটা এটা কি সত্যি আনন্দের কবিতা না দুঃখের কবিতা আমাদের মাঝে মাঝে আমরা উই আর ইন বিট অফ কনফিউশন আমরা কিন্তু কনফিউশনের মধ্যে রয়েছে যে ইদার এইটা হ্যাপি পোয়েম অর স্যাড কারণ হ্যাপি পোয়েম একদিক থেকে কেন মনে হচ্ছে বিকজ তিনি তার চাইল্ডহুড ডেজকে রিমেম্বার করছেন অ্যান্ড সেই চাইল্ডহুড ডেজের যে আনন্দগুলো সেগুলোকে তিনি কি করছেন বর্ণনা করছেন হি ডিসক্রাইবস দ্য থিং হোয়াট হ্যাপেন টু হিম ইন দ্য চাইল্ডহুড ডেজ ছোটবেলায় সেই চাইল্ডহুড ডেজে যে জিনিসগুলো ঘটেছিল সেগুলোকে তিনি কি করছেন বর্ণনা করছেন অ্যান্ড তার প্রেজেন্ট কন্ডিশন হিয়ার ইন আ স্যাড মুড সেটাকেও তিনি কি করছেন মানে তুলনা করছেন পার্থক্য করছেন ডিফারেন্সিয়েট করছেন সো এখান থেকে বোঝা যাচ্ছে মানে সেটা থেকে আমাদের একটা কনফিউশন তৈরি হওয়াটা খুব মানে স্বাভাবিক যে অফ দ্য যে কোনটা হচ্ছে অ্যাকচুয়ালি হ্যাপি পোয়েম অর আ স্যাড পোয়েম সো অফ দ্য পোয়েমস 32 লাইনস only 8 or 9 lines expresses the poet's sadness poet's sadness কিন্তু আমরা দেখতে পাচ্ছি এতগুলো লাইন আমরা পোয়ের মধ্যে মোটামুটি 32 সরি কত লাইন ছিল 32 লাইনস ছিল 32 লাইনস এর মধ্যে কিন্তু আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু জয়াস মুডটাকে তার বর্ণনা করতে দেখছি খুব কম সংখ্যক লাইন যেরকম হয়তো
লাইনে আমরা দেখতে পাচ্ছি যে তার 8 অথবা 9 লাইনে আমরা দেখতে পাচ্ছি যে তিনি তার স্যাডনেসটাকে এক্সপ্রেস করছেন। সো অল দ্য আদার লাইন স্পিক অফ হিজ জয়ফুল চাইল্ডহুড ডেজ। হিয়ার দ্য schema for the process of growing up and become an adult is the process of regression, decline and হচ্ছে লস। এই যে তার বড় হওয়ার সাথে সাথে তার যে একটা আম, কষ্ট, তার যে মেন্টাল বা ফিজিক্যাল কন্ডিশনের জন্য যে তার একটা প্রবলেম হচ্ছে। ওয়েট আ মিনিট। সুরজিৎ মাইতি ডোন্ট নো রাইট নাও। দেখো কি হয়, 2-3 দিনের মধ্যে হয়তো জেনেই যাবে যে এক্সাম হবে কি হবে না। বাট আমাদের আমাদের কাজটা তো অ্যাটলিস্ট করে যেতে হবে যতক্ষণ না পর্যন্ত কোনো ডিসিশন হচ্ছে। তো উই হ্যাভ টু কন্টিনিউ আওয়ার ওয়ার্ক, আমাদের কাজটা আমাদের করতে হবে। এবার যদি এক্সাম হয়, আমি তো মনে করি যে এক্সাম হওয়াটা খুব জরুরি। আহ, কারণ অ্যাকচুয়ালি তোমরা তো বুঝতে পারছো না যে তোমার লাইফে এই 2টো বছর তোমরা কতটা পিছিয়ে গেছো। এবং যদি এক্সাম না হয় তাহলে আরো কতটা পিছিয়ে যাবে, কারণ এভাবে কোনো কখনো অ্যাসেসমেন্ট হতে পারে না। যদি 11-এর পেপার দেখে বা সেরকম কিছু করে একটা ডিসিশনে আসতে হয়, তাহলে আমি বলবো সেই ডিসিশনে আসার কোনো মানে হয় না। বিকজ কারণ হচ্ছে 11-এ সেইভাবে তোমাদের কোনো মানে টেস্ট নেওয়া হয়নি বা তোমাদের কোনো এভলিউশন হয়নি বা যাই বলো না কেন এরকম কিছুই হয়নি যার দ্বারা প্রমাণ হয় যে তোমরা খুব পড়াশোনা করেছো বা তোমাদের এক্সাম হয়েছে সেখানে হয়তো তোমরা খুব ভালো রেজাল্ট করেছো, সেরকম কিছুই হয়নি। 11-এর ক্ষেত্রেও তোমরা তোমাদের পাশ করিয়ে দেওয়া হয়েছিল। সো পড়াশোনার যে প্রেশারটা 11-12 যে প্রেশারটা মানে থাকে স্টুডেন্টদের মধ্যে, সেই প্রেশারটা কিন্তু তোমাদের মধ্যে ছিল না, তোমরা বুঝতেও পারোনি। তাই জন্য আমি মনে করি যে পরীক্ষাটা হওয়া এবং অফলাইন হওয়া সেটাই দরকার। কারণ সেক্ষেত্রে যে যা নিজের স্কুলে পরীক্ষা দেবে, এইচএস স্টুডেন্ট কত কত হতে পারে, ম্যাক্সিমাম 50 কি 100 হোয়াট এভার, কিন্তু একটা স্কুলে সেই ক্যাপাসিটি আছে যে স্কুলে বসিয়ে স্টুডেন্টদেরকে পরীক্ষাটা দেওয়ার ব্যবস্থা করা যেতে পারে। সেক্ষেত্রে আমি মনে করি যে পরীক্ষা দেওয়াটা ইটস ভেরি মাচ ইম্পর্টেন্ট ফর ইউর মানে ফিউচার, তোমাদের ভবিষ্যতের জন্য পরীক্ষাটা হওয়াটা খুব দরকার। ঠিক আছে। তো এই হচ্ছে ম্যাম, এক্সাম পেপার কত নাম্বারের হবে, দেখো কত নাম্বারের হবে এখনই কিছু বলা যাচ্ছে না। যেরকম ডিসিশন হবে তার উপরেই নির্ভর করবে। হয়তো যে বুঝতেই পারছো যে যদি 100 নম্বরের পরীক্ষা হয় তাহলে হয়তো সেটা 50-এ হবে। কারণ টাইমিংটাকে আগের আগের দিনকে যে কথাটা হয়েছিল, আমাদের গভর্নমেন্টের যে ডিসিশনটা হয়েছিল যে 1.5 ঘন্টার পরীক্ষা হবে, সেক্ষেত্রে হয়তো 50 মার্কস 100 মার্কসের